শুরু করুন একেবারে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আব্বু রিটায়ার্ড অফিসার ছিলেন, মানে গভর্নমেন্ট জব করতেন। সেই সুবাদে আমাদের দেখা যেত যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যেতাম আমরা। তো আব্বু খুব ভালো জব করতো, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো। আর একটা কথা বলে রাখি, আমার বাবার সেকেন্ড বিয়ে ছিল। আপনার মা? হ্যাঁ। তো আমার যিনি বড় মা ছিলেন তিনি অসুস্থ ছিলেন। সেই ঘরে আমার দুইটা ভাই। আমার বড় মা অসুস্থ থাকাকালীন আমার ফুপু এবং আমার দাদি আমার আব্বাকে আমার মার সাথে বিয়ে দেন। বড় মা অসুস্থ থাকার অবস্থায় ফুপু এবং দাদি। আচ্ছা, তার মানে কি ফুপু এবং দাদির পরিচিত ছিলেন আপনার মা? হ্যাঁ। ওকে। যেহেতু তার দুটো ছেলে ছিল, আব্বু দেখা যাচ্ছে যে ঘরে ওয়াইফ না থাকলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল, তখন দেখলাম ফ্যামিলির সবাই মিলে আব্বুকে তখন সেকেন্ড বিয়ে করায়। ওকে। আমার মার ঘরে কোনো সন্তানাদি ছিল না। আম্মু অনেক ট্রাই করছিল কিন্তু হচ্ছিল না। আচ্ছা। তো পরবর্তীতে আম্মু জানতে পারে যে আমার আব্বু সেকেন্ড বিয়ে করার আগে আমার আব্বুকে অপারেশন করিয়ে ফেলে যেন তার কোনো বেবি না হয় সেকেন্ড বিয়েতে। দাঁড়ান, অপারেশনটা কে করায়? এটা আমার আব্বার ফ্যামিলি করায় আমার আব্বাকে। আগের ঘরে দুটো ছেলে ছিল এবং আপনার বাবাকে অপারেশন করানো হলো যাতে করে আর কোনো বেবি না হয়। তার মানে আপনার মা এটা কি জানতো? না, আমার মা জানতো না। এটা মা এটা জানতো না? চিন্তা করে দেখুন, মানে কি বলবো, নাথিং টু সে। ওকে, বলুন তারপরে। কিন্তু আমার মা তো চেষ্টা করেই যাচ্ছে, যে ভেবেছে যে তারই হয়তো হচ্ছে না। সে অনেক কবিরাজ, অনেক হুজুর, অনেক ওষুধপত্র খাওয়াচ্ছে। পরে যাই হোক একটা সময় সে জানতে পারলো যে এটা আসলে মানে আর হবার নয়। এরপর আমার আম্মু খুব ভেঙে পড়ে, পরে ডিসিশন নেয় আমার আব্বা মা মিলে যে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করবে। আর সেই অ্যাডপ্টেড চাইল্ড আমি, রিদি। সেই অ্যাডপ্টেড চাইল্ড আপনি? হ্যাঁ। আপনাকে কোথা থেকে অ্যাডপ্ট করে? কত বছর বয়সে আপনাকে অ্যাডপ্ট করে? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি যতটুকু শুনেছি যে আমাকে যেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছে সেখানে আমার মা মারা গিয়েছিলেন। ওকে। মা মারা যাওয়ার পরে সেখান থেকে নিয়ে আসে আমাকে। ওকে, ইউ ক্যান টেক ইউর টাইম, নো প্রবলেম। এরপরে কি আমার ভাইরা জিনিসটা মেনে নিতে পারছিল না যে তারা তো আছেই, তাহলে আমি কেন, আমাকে কেন আনা হলো। তখন তো আপনার ভাইরা তো অনেক বড় বড়ই ছিল। হ্যাঁ, তখন প্রায় ওরা মানে আমার মার সাথে যখন আব্বুর বিয়ে হয় তখন আমার ভাইরা 8-9-এ পড়তো। আচ্ছা। ভাইয়ারা তখন আমাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, কিন্তু তারা যেহেতু ছোট ছিল তাদের তো কথার কোনো ওখানে থাকতো না। আমার মানে দাদার বাড়ির ফ্যামিলি সবাই জিনিসটা অ্যাকসেপ্ট করলো যে যেহেতু আমার মার ছেলে মেয়ে নাই। ওকে। এরকম ভাবে আমিও বড় হতে লাগলাম। আমার ভাইয়ারা আমাকে ছোটবেলায় খুব আদর করতো, খুব আদরে মানুষ হয়েছে। যেহেতু আমি একা ছিলাম মেয়ে, কখনোই মানে কোনো জিনিস আবদার অপূর্ণ থাকতো না, কখনোই কোনো কিছু বলার আগে পেয়ে যেতাম। এক গ্লাস পানিও হয়তো কোনোদিন ঢেলেও খাইনি আমি, অনেক আদরে। এবং তারা কখনো এটা বুঝতে দেয়নি যে আমি তাদের অ্যাডপ্টেড চাইল্ড। এরপরে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমি জানলাম যে আমার বড় মা আছে, মানে আমার বাবার ফার্স্ট ওয়াইফ আছে। তখন এটা এর আগে আমি জানতাম না। তখন এটা আমি ফ্ল্যাশ হলো যে আমার বাবার এক বড় ওয়াইফ আছে, সে অনেক দূরে থাকে আর কি। মানে সেই সময়টাতে উনি ফ্যামিলিতে থাকতো না? না, উনি অসুস্থ ছিল। তো ওনাকে কোথায় রেখেছিল? উনি ওনার ভাইদের সাথে থাকতো পাবনা। এটা তো আরো তো ইনহিউম্যান অ্যাটিটিউড হয়ে গেল। ওকে, বলেন। উনি মেন্টাল পেশেন্ট ছিলেন। ও ওকে। যার জন্য উনি কি পাবনাতে ছিলেন ওই সময় মানসিক হাসপাতালে? না, মানসিক হাসপাতালে না, ওনার ভাইয়ের কাছে ছিল। ওকে। ওনার ভাই আর কি ওনার জন্য বিয়েও করেনি। এবং এই বিয়েটা কিন্তু আমার চাচা আমার আব্বুকে বিয়েটা করায়। ওকে। কারণ তখন আমার আব্বুর অবস্থা ভালো ছিল না, উনি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। আচ্ছা। তো দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তখনকার দিনে কিন্তু অনেক টাকা খরচের দরকার, সেটা আলটিমেটলি বিয়ে করার মাধ্যমে উনি পেয়েছিলেন। কিন্তু আমার আব্বু কিন্তু জানতেন না যে আমার বড় মা অসুস্থ মানসিক ভাবে। ওটা কি বিয়ে করার পরে জেনেছেন? হ্যাঁ, বিয়ে করার পরে জেনেছে। এবং সেটা আস্তে আস্তে সে বুঝতে পারে যখন ওনার মানে দুইটা ছেলে হওয়ার পর একটা মেয়েও হয়। তো সেই মেয়েটা নিউমোনিয়াতে মারা যায়। তখন থেকে উনি আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন তাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। বেশ কিছুদিন হাসপাতালেও রাখা হয়, পাবনা মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়। উনি আমার বাবাকে মারতেও আসতো, এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে গেছিল। তখন আমার দাদির বাড়ির ফ্যামিলিও বললো যে এভাবে তো হবে না, কারণ তার ছেলে দুইটা আছে, তাদেরকেও তো যে কোনো সময় হ্যাম্পার করতে পারে। তখন তার ভাই তাকে নিয়ে চলে গেল। আর তখন আমার আব্বা আমার মাকে পরে আর কি বিয়ে করলো। তো এরপরে আর কি যখন আমি জানলাম যে আমার বড় মা আছে, বড় মা মাঝে মাঝে আসতো আমার ভাইয়ের বাসায়। আচ্ছা। আমার ভাইরা আলাদা থাকে, দুজনে বিয়ে শাদী হয়ে গেছে, তো দুজনই আলাদা থাকে আমার ভাইরা। তো দেখা যেত ছোট ভাইটার বাসায় আমার বড় মা আসতো মাঝে মাঝে। তো তখন আর কি আমি জানতে পারলাম যে আমার। তখন আপনার বয়স কত? তখন আমি 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ। ওকে। তখন যে জিনিসটা প্রথমে অ্যাকসেপ্ট করতে পারি নাই যে। তখনও কি আপনি জানেন আপনি অ্যাডপ্ট চাইল্ড? না, তখন আপনি জানেন না। আচ্ছা। গ্রামে গেলে সবাই হয় না যে সবাই বলে যে আল্লাহ এই মেয়েটাকে দেখছি না, আমাকে নিয়ে আসছিল একদিন, বাচ্চা কাচ্চা হয় নাই। তখন আমি কানা ঘোষা ব্যাপারগুলো হ্যাঁ মানে কানে আসতো, কিন্তু এগুলো বুঝতে পারতাম না যে পালক কি বা অ্যাডাপ্টেড কি বা আমাকে কোথা থেকে আনছে।
এগুলো মানে বলতো ঠিকই, কিন্তু আমি এগুলো বুঝতে পারতাম না। হয়তো বাসায় এসে জিজ্ঞেস করতাম কাজিনদেরকে যে আচ্ছা সবাই যে বলে পালক নিয়ে আসছে, কিসের পালক, আমি কিসের পালক বুঝলাম না। তখন ওরাও দেখা যেত যে ওরা দুষ্টামি করে ইয়া করে বলছে না গ্রামের মানুষ বুঝে না, তোমাকে এমনি একটা বলছে, এরকম করে ওরা আমাকে বুঝায় এইভাবে রাখতো। আচ্ছা আচ্ছা। এরপর যখন 9-এ পড়ি তখন এই বড় মার ব্যাপারটা জানতে পারি, দেখো তখন এটা আমি ইজিলি ভাবে নিয়ে নিয়েছি। 9-এ পড়াকালীন আমার এক ছেলের সাথে পরিচয় হয়। ওকে, এখানে আমি পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা হলো আমাদের বাসার কাছে একটা মার্কেট আছে, ওর একটা দোকান ছিল, তো সেই দোকানে ছিল, সেখানে আমি যেতাম। আচ্ছা, তখন তার সাথে আমার ওই দেখা যেত যে টিনেজ এজ, দেখা যেত যে সে হাসলে আমারও ভালো লাগতো, আমি হাসলে তারও ভালো লাগতো। দোকানে কি ছিল সে? আলটিমেটলি দোকানে সেলসম্যান ছিল? না, সেলসম্যান না, মানে পার্টনারশিপ ছিল তাদের দোকানটা। মানে তার অ্যাটিটিউডে আপনি ভালো লেগে যায় আর কি, তারও ভালো লাগাটা শুরু, আমারও ভালো লাগাটা ওইখান থেকেই শুরু। তখনই আর কি হয়তো আমি মার্কেটে ঘুরলে সে আমার পিছনে পিছনে ঘুরতো, আবার আমিও যখন যেতাম তার দোকানের সামনে দিয়েই হয়তো যেতাম। এরপরে আর কি একদিন সে বলেই ফেললো, আর আমার স্কুলের কাছেই মার্কেটটা ছিল, তো দেখা যেত স্কুল শেষ করে তখন আমি ওখানে চলে যেতাম একটু দেখার জন্য। ছেলেটার নাম কি ছিল? জীবন। জীবন, ওকে। তো একদিন হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল, তো ওই দিন মার্কেট বেশ ফাঁকাও ছিল, তো তখন আমি দোতলায় বারান্দায়, আমার বান্ধবী ছিল সাথে একজন, তো ওর সাথে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে সেখানেও মানে তখনই আমাকে প্রপোজ করলো যে, সে কি বললো? আই লাভ ইউ। অ্যাজ ইউজুয়াল, মোস্ট কমন ওয়ার্ড। আর আমার যারা বান্ধবী ছিল সবারই মানে বয়ফ্রেন্ড ছিল। আপনি আফসোস করতেন? হ্যাঁ, জ্বালা আমাকে কেউ কোনোদিন আই লাভ ইউ বললো না, তো যার জন্য যখন ও প্রপোজ করলো তখন আমি খুব খুশি হয়ে গেলাম যে আমাকে কেউ প্রপোজ করছে, আমাকে কেউ ভালোবাসছে, মানে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। এরপরে আর কি এখান থেকেই আর কি তখন শুরু। তখন আমরা ফোন নাম্বারটা, তখন তো আর মোবাইল ছিল না, তখন কন্ট্যাক্ট টিএনটি লাইন ছিল, তো দেখা যায় একটা টাইম মেনটেন করে হয়তো আমাকে ফোন দিত, আমি হয়তো ওকে ফোন দিতাম। 2 দিন দেখা না করলে ভালো লাগতো না, দেখা যেত মার্কেটে গিয়ে একটু দেখা করে ফেললাম, কিন্তু কখনো আমাদের মানে আছে না যে কোনো ডেটিং পরিবেশে গিয়ে দেখা সাক্ষাৎ করা, ওইরকম সুযোগ হয় না, কারণ আমি স্কুলে ছিলাম, ওইভাবে বাসা থেকে বলে বের হতে পারতাম না। কিন্তু ও আমাকে খুব ফোর্স করতো যে দেখো সবাই যায়, তুমি কেন যাও না আমার সাথে? তখন আমি বলতাম যে আমি কিভাবে যাবো, আমি তো বাসা থেকে বের হতে পারি না। তো বলছে একদিন বের হও, একদিন স্কুল ফাঁকি দিয়ে বের হও। তখন যে আচ্ছা ঠিক আছে, একদিন ট্রাই করব। তো একদিন এইভাবেই মানে বৃষ্টির কারণে স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, পরে বললো যে তাহলে চলো ঘুরতে যাই। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে আমি ঘুরতে যাওয়ার সময় আমার বান্ধবীকেও সাথে করে নিয়ে গেছি, একা একা যাবো না দেখে। কারণ তখন তো সবাই মানে অনেক বলতো যে এরকম ছেলেরা কত কিছু করতে পারে, তুমি একা একা, হ্যাঁ ভয় সংকোচ ছিল। তো দেখা যেত আমি বান্ধবীকেও সাথে করে নিয়ে যেতাম, তো এটাতে আবার সে খুব বিরক্ত হতো যে তুমি কেন ওকে আনছো। এয়ারপোর্টে একটা প্লেস ছিল, ওয়াটারফ্রন্ট নামে একটা প্লেস ছিল, তো ওইখানে আমরা গিয়ে বসতাম, জাস্ট ফর্মাল কথাবার্তা, যেহেতু আমার বান্ধবী ছিল সেরকম কোনো কথা হয় না, হাত ধরে ঘোরাঘুরি, ওইটুকুই ভালো লাগতো না? ওইটুকুই, তখন টিনেজ এজে ওইটাই মজা ছিল। এরকম করতে করতে বেশ অনেক দিন পার হয়ে গেল, তখন 10-এ উঠে পড়লাম, তখন এসএসসি পরীক্ষার সামনে, অনেক পড়াশোনার চাপ ছিল, আবার একদিন ঘুরতে যাবে। তখন বলছে যে, আমি বলছি যে কিভাবে যাবো, বলছে কোথায় যাবা? তো বলছে যে বোটানিক্যাল গার্ডেনে যাবে। বলছে বোটানিক্যাল গার্ডেন তো অনেক দূর। এর আগে কখনো গিয়েছেন বোটানিক্যাল গার্ডেন? না, গিয়েছি কিন্তু আমার ফ্যামিলির সাথে গিয়েছি, কিন্তু ওইরকম মানে ভিতরে গিয়ে কখনো ঘোরাঘুরি করা হয়নি। আচ্ছা। তারপরে সে আমাকে বললো যে তাহলে তুমি একটা কাজ করো, ওই দিন স্কুলেই যাও না, সামনে পরীক্ষা, এখন যদি স্কুলে না যায় তাহলে কেমন না। মাঝে মাঝে আবার আমার আম্মু আমাকে স্কুল থেকে নিতে চলে আসতো, বাসার কাছেই স্কুল, কিন্তু দেখা যেত আম্মু কাজ শেষ করে ওই দেখেন স্কুল ছুটি হলে আম্মু হাঁটতে হাঁটতে চলে আসতো স্কুলের সামনে, আমাকে নিয়ে বাসায় ফিরতো আর কি এরকম। তখন আমিও টেনশন করতে লাগলো, যদি আম্মু চলে আসে স্কুলে তখন কি হবে, যদি ধরা খেয়ে যাই তাহলে তো বাসায় জানাজানি হয়ে যাবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, যা থাকে কপালে, তুমি যখন বলছো ঠিক আছে আমি যাবো, যা হবে হবে, পরে ভাববো সেটা। পরে ওর কথা মতোই তখন আমার এই ফ্রেন্ড, আমি, জীবন, আর জীবনে একটা ফ্রেন্ড থাকে সাথে, ওর নাম রাজু, এই 4 জন আমরা চলে যাই সকাল 8টায়, মানে স্কুল টাইমটা না ঢুকে সকাল 8টায় আমি চলে যাই। প্রায় অনেকক্ষণ কিছুক্ষণ থাকি, ঘোরাঘুরি, তখন তো বুঝতাম না যে বোটানিক্যাল গার্ডেন মানে ভিতরে কি হয়, অনেক জায়গায় দেখি সব লাভার্সরা বসে আছে, তখন সে বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমরা আসলে রেডিওতে যে ধরনের কথা বলছি তাতে আসলে একটা নেগেটিভ ইমেজ পড়তে পারে জায়গাটার উপরে। উনি যেটা বললেন সামহাউ ইট ওয়াজ ট্রু, কজ আমি মনে করি যেটাতে আসলে খারাপ ভাবে দেখার সুযোগ আছেও কিনা ঠিক জানি না, বন্ধুরাও হতে পারে, লাভাররাও হতে পারে, এত সুন্দর চমৎকার একটা জায়গা, ওখানে বসে থাকলে সমস্যাটা কোথায়, কিন্তু কোনো অসামাজিক কাজ না করাটাই বেটার, এটা হচ্ছে প্রথম কথা। আর বোটানিক্যাল গার্ডেনে আমি বেশ কয়েকবার গিয়েছি, চমৎকার একটা জায়গা, ঢাকা শহরের ভিতরে, চিড়িয়াখানার পাশে। আপনাদের যাদের যাওয়ার সুযোগ হয়নি আপনারা অবশ্যই যাবেন, ওইখান দিয়ে যদি একটু ঘোরেন মনটা ভালো হয়ে যাবে।
খুবই চমৎকার জায়গা, বলুন। জীবন উত্তরাই থাকতো, জি। কিন্তু ওর যে পার্টনারের সাথে বিজনেস করতো সে তার বাসায় থাকতো, মানে ওর নিজের কোনো বাড়ি ছিল না ওইখানে। তো আমাকে বলেছিল সে ওই পার্টনার ওর ভাই আর পার্টনার ওয়াইফ হচ্ছে ওর ভাবি, এইভাবে আমার সাথে পরিচয়। আমি কিন্তু তখনও জানি না যে ওরা ওর আপন ভাই বা আপন ভাবি না। ওদের বাসায় থাকতো? হ্যাঁ। আচ্ছা, ও বেসিক্যালি কি করতো? ওই বিজনেসটাই করতো পার্টনারশিপে। দোকানে? কিসের দোকান ছিল এটা? এটা একটা শুর দোকান ছিল, জুতার দোকানে। ওকে, ঠিক আছে, বলেন। এরপরে ও আমাকে বলল, যখন আমরা ফেরার সময় তখন আমাকে বলতেছে যে তুমি চলো ভাবির বাসায় যাই। তা বলছে যে ভাবির বাসায় যাব কেন? বলছে না চলো বেড়াইতে যাই। আমি না কারো বাসায় যাব না। তখন মানে ওই যে কানাঘুষা শুনতাম যে বাসায় গেলে কি না কি হয়, তখন আইডিয়া ছিল আপনার? হ্যাঁ আইডিয়া ছিল, যার জন্য আমি খুব সেফ ভাবে চলতাম আমার কাছ থেকে। তো বলছে কেন যাবে না? তো এক পর্যায়ে খুব রাগ করে আমার সাথে যে তোমাকে একটা কথা বললে শোনো না, যা বলি সেটা বুঝো না। তখন আমার বান্ধবী করলো কি, ওই রাজুর সাথে ও অন্য গাড়িতে চলে গেল। রাজুটাকে? জীবনের ফ্রেন্ড, যে আমাদের সাথে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল। ও আপনাদের দুজনকে রেখে চলে গেল? হ্যাঁ। আচ্ছা, মানে ওরা আলাদা যাবে, আমরা আলাদা যাবো, এরকম একটা তখন লাস্টে এসে প্ল্যান করলো আর কি। কারণ আমি বাসায় আর যেতে চাইলাম না, বলছেন আমি কারো বাসায় যাবো না, তুমি আমাকে বাসায় নামাই দাও। মা স্কুল থেকে যেতে লেট হলেই বকাঝকা করবে। এটা নিয়ে অনেক রাস্তায় মাঝখানে, তখন তো বেবি ট্যাক্সি, হ্যাঁ তখন বেশ মানে সে অনেক মন খারাপ, কথা বলতেছে না, আমার হাতও সে ধরছে না। তখন আমি বুঝতে পারছি যে সে অনেকটা রাগ হয়েছে। পরে আমি তাকে বুঝাই যে দেখো এখন বাসায় গেলে জিনিসটা কেমন দেখা যায়, তুমি এটা মাইন্ড করো না প্লিজ, যখন সময় হবে তখন যাবো, এখন যাবো না। আর কোনো কিছু বলে নাই। তারপর আমি বাসায় নামাই দিয়েও চলে যায় আর কি। এরপরে আমি আমার কাজিনের বিয়েতে আমি সিরাজগঞ্জে যাই। আচ্ছা, তখন এই ব্যাপারটা বুঝি যে এরকম আমি অ্যাডপ্টেড, এটা আমি তখন জানতে পারি। কে বলে আপনাকে ফার্স্ট? এটা আসলে আমার ভাই ভাবিরা অনেকটা আমাকে ইঙ্গিত দেয়, অনেকটাই বলে, কিন্তু আমি ভাই ভাবিদের কথা আর কি অত বিশ্বাস করি নাই, যে হয়তো এমনি বলে। কিন্তু যখন বাড়িতে যাই, মানে আরো কিছু মানুষকে জিজ্ঞেস করি যে আচ্ছা এটা কি আসলে সত্যি, এরকম জিজ্ঞেস করি। তখন আমার দাদি বেঁচে ছিলেন, তখন আমি দাদিকেও জিজ্ঞেস করি, দাদি সবাই বলে আমি নাকি পালক, অ্যাডপ্টেড, আসলে কি এটা সত্যি? তখন সে বলে, সে কিছু বলে তোর এটা জানার কি দরকার, তোরে তো তোর বাপ মা অনেক ভালোবাসে। না, আমার খুব জানতে ইচ্ছা হয় যে আসলে এটা সত্যি কিনা, এখন জানতে চাই যে আসলেই কি। তখন দাদি বলে যে হ্যাঁ তোর মা তো ছেলে মেয়ে হচ্ছিল না, তখন আর কি তোকে এরকম নিয়ে আসছে। কিন্তু তখন আমি এটা জানতাম না যে আমার বাবার কারণে যে আমার মা মানে সন্তান হয়নি, এটা ইন ডিটেল জানতাম না। তখন আমি বলছি কোথা থেকে নিয়ে আসছে? তো বললো যে তা তো জানি না। তো তখন তো দাদিরা গ্রামে থাকতো, মনে হয় হাসপাতাল থেকে না কোথা থেকে, মানে এইটুক পর্যন্ত এই কথা। দাদি আর বেশি ইন ডিটেলস বলেও নাই আমাকে। ওই দিনই কনফার্ম হলাম যে পুরাটা আর কি, মানে যেহেতু দাদি বলছে তাহলে তো নিশ্চয়ই সত্যি বলছে। এরপরে এটা জানার পর খুব ভেঙে পড়ছিলাম যে এখন কি হবে আমার। বাই দ্য ওয়ে, ওই সময়টাতে আসলে জানেন এই প্রশ্নটা করা উচিত হচ্ছে কিনা, অনেক অ্যাডপ্টেড চাইল্ড আছেন, তাদের সাইকোলজিটা কি হয় এই জিনিসটা বোঝার জন্য এই প্রশ্নটা করব। আপনার ওই মোমেন্টে ফিলটা কি হচ্ছিল? ইনসিকিউর ফিল করছিলেন নাকি নিজের মা, আসল মাটাকে তাকে জানার চেষ্টা? না, আমার আসল মা জানা কখনো ইচ্ছা হয়নি আমার, কারণ আমি এখানে এত ভালোবাসা পেয়েছি যে আমার এটা কখনো মানে জানতেও ইচ্ছা করে না যে সে কে ছিলেন। সে যদি মাই হতো তাহলে সে আমাকে ছেড়ে যেতে পারতোই না। ইভেন সে যদি মারাও যেয়ে থাকে তাহলে আমার বাবাও হয়তো আমাকে দিয়ে দিতে পারতো না। তার জন্য এটা কখনোই আমার জানার ইচ্ছা হয় নাই যে সে কে। হ্যাঁ, আমার এটা তখন ইনসিকিউর ফিল হয় অনেক, এখন কি হবে তাহলে, বা ওই সময় তখন আমার জীবনের কথা মনে হয় যে জীবন যদি জানতে পারে সে তো আমাকে অ্যাকসেপ্ট করবে না হয়তো, কারণ আমাদের সমাজটা এমন যে কোন অ্যাডপ্টেড চাইল্ডকে কেউ ভালো চোখে দেখে না, সবাই অন্য চোখে দেখে যে কোথা না কেন কোথায় খারাপ হয়তো, বা কার সংসারে নেবে, রাইট, কোনো বাচ্চা হয়তো বা পালন করার মতো অবস্থা ছিল না যে কারণে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ভালোটা দেখবে না, কিন্তু তারা কিন্তু খারাপটাই। কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে যেটা জেনেছি যে মানে আমার মা মারা গিয়েছিলেন, আমার বাবা অনেক গরিব ছিল, সেই জন্য সে দিয়ে দিয়েছে। ওকে, বলুন তারপর। এরপরে আর কি যখন আমি জীবনেরটা ভাবতে থাকি তখন আমি খুব ইনসিকিউর হয়ে যাই যে ও তো এখন আমাকে বিয়ে করবে না। মানে এই জিনিসগুলো অনেক ভাবতাম খুব বেশি। তখন আমি একদিন জীবনকে একটা চিঠি লিখি, চিঠিটা লিখে আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিই। তখন আমাদের স্কুলে বেশি যাওয়া হতো না, কারণ পরীক্ষার সামনে কোচিং চলতো শুধু, যার জন্য আব্বু বাসায় টিচার দিত যে স্কুলে তো পড়াশোনা হয় না, বাসায় পড়ো। স্কুলে মানে একটা মার্কেটও যাওয়া হতো না, বাসা থেকেই যতটুকু ওর সাথে কন্ট্যাক্ট করা যায় অতটুকুই হতো ওর সাথে। তখন আমার বান্ধবীকে ডেকে বান্ধবীর কাছে একটা চিঠি দেই যে চিঠিটা ওকে দিয়ে দিস। চিঠিটাতে সব ডিটেইলস লিখি যে আমি এরকম, তুমি এরপরে অ্যাকসেপ্ট করবা কিনা। কিন্তু সেটার কোনো উত্তর দেয় না। প্রিয় শ্রোতা, কোনো উত্তর পাচ্ছেন না, রাইট। তারপর যখন আমি উত্তর পেলাম না তখন ভাবলাম সে হয়তো আমার প্রতি আর ইন্টারেস্ট না, হয়তো এটা জানা পরে সে পিছিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তারপর একদিন বেশ কায়দা করে মার্কেটে চলে গেলাম,
এটা ওটা কেনার কথা বলে আম্মুর সাথেই গেলাম। আম্মুকে হয়তো অন্য দোকানে, আমি ওই ফাঁকে হয়তো তার সাথে দেখা করতে চলে আসছি। ওকে। সে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, কিন্তু দেখা হলে যে কথা বলতো না তা না, কিন্তু ফোন করতো না বা খোঁজ খবর নিত না, কিন্তু আবার আমি যদি যে দেখা করতাম তাহলে আবার কথা বলতো। আচ্ছা। তো তখন আমি বললাম যে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, তুমি চিঠিটা কি পেয়েছো? তো বললো যে হ্যাঁ পেয়েছি। তো বললাম যে তাহলে তুমি তো কোনো অ্যান্সার করলে না, মানে তুমি কি এগ্রি আমার ব্যাপারে? এখন তো তুমি সব জানো। বলছে এগুলো নিয়ে ভাবার দরকার নেই, এগুলো কোনো ম্যাটার না, তুমি এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি তো যেটা করছো সামনে পরীক্ষা, পড়াশোনাটা করো। তখন আমি একটু আশ্বস্ত হলাম যে হয়তো সে এটা নিয়ে আসলে অরিট না। সে যখন বললো তখন আমি বেশ নিশ্চিন্ত হলাম যে না, তার মানে আমাদের এখনো মানে ভালোবাসাটা আছে। জিনিসটা এইভাবেই চিন্তা করলাম। এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা হয়ে গেল, ওর সাথে কন্ট্যাক্টও খুব কম হতো। দেখা যেত যে যেহেতু দেখা সাক্ষাৎ করার তেমন কোনো সুযোগ ছিল না, যার জন্য ওইভাবে দেখা সাক্ষাৎ হইতো না। এরপরে আমার রেজাল্ট আউট হয়ে গেল। আগারগাঁয়ে একটা কলেজ ছিল, মিউজিক কলেজ, এটা মানে সঙ্গীতের উপরই কলেজটা ছিল। তখন আমার আব্বু ডিসিশন নিল যে সবাই তো জেনারেল লাইনে পড়ে, তাহলে তুমি একটু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো, কারণ আমি ছোটবেলা থেকে গান শিখতাম। তো তখন আব্বু বললো যে তাহলে ওখানেই ভর্তি হও। তার মানে গানের টিচার ছিলেন, তার উদ্যোগে আমি ওই আগারগাঁয়ে ওই কলেজটায় ভর্তি হই ইন্টারে। এসএসসি রেজাল্ট কি দাঁড়ালো? এসএসসি রেজাল্ট সেকেন্ড ডিভিশন ছিল। সেকেন্ড ডিভিশন, ওকে। ওখানে অ্যাডমিশন নিলাম, কিন্তু যাওয়া আসাটা উত্তরা থেকে অনেক দূর ছিল। তো এরকম যখন আমার রেজাল্ট আউট হলো, তার কোনো খবর নাই। মার্কেটে যাচ্ছি, মার্কেটও পাচ্ছি না, কোথাও তাকে পাচ্ছি না। তারপর তার বাসায় ফোন করছি, তার বাসাও মানে কেউ কিছু বলতে পারছে না। বেশ আবার কয়েকদিন পরে তখন তার ভাবি ফোনটা ধরলো। তো আমি বললাম যে ভাবি, আমি রিদি বলছিলাম, তো আমাকে একটু জীবনকে চাই। তো বলছে তুমি জানো না জীবন কোথায়? না তো, ও কোথায়? তো বলছে যে জীবন তো আজকে রাত্রে দেশের বাইরে চলে যাবে। দেশের বাইরে? দেশের বাইরে। ওকে। কি বলেন দেশের বাইরে? মানে আমাকে তো কিছু বলে নাই সে। তো বলছে যে এখন তো মনে হয় মার্কেটে আছে, তুমি মার্কেটে গেলে দেখা করতে পারবা। তখন ওদের অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে আমি যে হুটহাট করে বের হবো ওরকম তো আসলে আমার বাসা পরিস্থিতি ছিল না যে হুট করে বের হয়ে চলে যাব। কিন্তু আমার জীবনের সম্পর্কের কাহিনীটা আমার ছোট ভাবিটা কিছুটা জানতো। তখন সে আর কি কোন একটা কারণে মার্কেটে যায়, জীবন ভাবিকে চিনে। তখন জীবন শুধু ভাবিকে এটা বলছে যে ভাবি তানজিনাকে মানে ওকে বলবেন যেন ও যেন ওয়েট করে। আচ্ছা, শুধু এইটুকু বলে। এখন ভাবি আর কিছু বলে নাই, কারণ ভাবি এটার ব্যাপারে বেশি একটা ইন্টারেস্ট ছিল না। আমি তো যখন শুনছি সে বিদেশে চলে যাবে, সাথে সাথে আমি মার্কেটে ওর এক ফ্রেন্ডের দোকান আছে সেখানে ফোন করি। তখন তাকে বলি যে ভাইয়া ও নাকি বিদেশে চলে যাচ্ছে। বলে হ্যাঁ তুমি জানো না? আমাকে না, তো আমাকে তো কিছু বলে নাই। বলে যে না, ওর তো অনেক আগে পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, আজকে রাত্রে 12টায় ওর ফ্লাইট। আমাকে তো কিছুই বলে নাই। এখন আমি ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো এটা পারছিলাম না, এটা কিছুতেই আর তাকে ধরতে পারছি না। হঠাৎ করে এরকম অ্যাটিটিউড করলেও তো মনের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়। তখন পরে ভাবলাম যে বেশ অনেকদিন হলেই তো সে অ্যাভয়েড করছে, ঠিক মতো কথা বলে না, দেখা করে না। তখন আমি অনেকটা ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করতে থাকি যে আমি একটু যাওয়ার সময় দেখতেও পারলাম না, একটু কথাও হলো না, কেন যাচ্ছে, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, বা এর মধ্যে যদি আমার কোথাও বিয়ে হয়ে যায় আমি কি তার জন্য ওয়েট করবো কিনা। মানে কিছুই বললো না, এটা কেমন ধরনের কথা। স্বাভাবিক কান্নাকাটি গুলো ঘরের মানুষ তো কিছুটা হলেও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আমার ভাবি তখন আমাদের পাশে ফ্ল্যাটেই থাকতো, আর তখন ভাবি আসে, যখন বুঝলাম সে দেখেই বুঝছে যে কিছু একটা হয়েছে, তখন সে আমাকে বললো যে আজকে তো মার্কেটে গেছিলাম, তখন জীবনের সাথে দেখা হয়েছে। তাই কি বলছে তোমাকে জীবন? তেমন তো কিছু বলে নাই, শুধু দেখা হওয়ার পরে বললো যে ভাবি ওকে বললেন ওয়েট করতে। মানে এটা কি আপনার ভাবিও জানতো? হ্যাঁ, কিছুটা জানতো। এরপরে জীবন ভাবিকে বলে গেল ওয়েট করার জন্য, আপনার সঙ্গে কথা বললো না? আমার সাথে কোনো কথা বললো না। ওকে। আমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে কেন এরকম অ্যাটিটিউড করবে, যদি পছন্দ না করে তাহলে তো আবার অপেক্ষা করার কিছু নেই। আমি কিন্তু এটা নিয়ে তাকে অনেক বারবার বলেছি যে তুমি স্ট্রেট বলো, তুমি যদি আমাকে পছন্দ না করো এখানে স্টপ করে দাও আমাদের রিলেশন, আর যদি মনে করো যে না চালাবো তাহলে সেটা ভালোভাবে রাখো। মানে এটা বেসিক্যালি অ্যাডাপ্টেড চাইল্ড, এটা শোনার পর থেকেই তার অ্যাটিটিউড গুলো এরকম হয়ে গেল। কিন্তু সে তো বলেছিল যে তার এটা নিয়ে কোনো সমস্যা নাই, মুখের বলাতে তো হবে না, অ্যাটিটিউডই হচ্ছে ফোকাস করে। তারপরে সে ভাবি যখন এসে বললো তখন তো আমি আরো ভেঙে পড়লাম যে কি ওয়েট করব, কত বছর ওয়েট করব, সেটা 6 মাস, 3 মাস, 1 বছর। তখন ভাবি তো আর কিছু বলতে পারলো না। তো দেখা গেল যে রাত 12টার সময় টিএনটিতে ফোন। আচ্ছা। তখন ওই দিন আবার আমাদের বাসায় গেস্ট ছিল, যার জন্য ফোনটা আমার আব্বু আম্মুর বেডরুমেই থাকে। তো দেখা যাচ্ছে ফোনটা যখন আসছে তখন মানে বাসায় গেস্ট থাকার কারণে আব্বু আম্মুর ড্রয়িং রুমে ছিল সবাই। তো আমি আবার তখন ওই দিন আবার ওই রুমেই ছিলাম, আর আমাদের ক্যাসেটটা আবার আব্বুর রুমেই ছিল। গান শুনতে হলে আব্বুর রুমেই শুনতে হইতো আমাকে। এরকম করতে করতে রাত 12টার সময় ফোন দিল। তখন আমারও কেন জানি মনে হচ্ছিল যে ওই হয়তো ফোন করছে। তখন আমিও গিয়ে ফোনটাই রিসিভ করি। তখন বললো যে আমাকে বললো যে তুমি কেমন আছো, তুমি কোথায়? তখন বললো যে আমি এয়ারপোর্ট।
এয়ারপোর্টে কেন, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমাকে কিছুই বললা না, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কি করব? কারণ তখন যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে বলি, তখন থেকে আমার বাসায় বিয়ের কথা হচ্ছে। আমার বলছে, শোনো আমার তো বিয়ের কথা হচ্ছে, যদি কিছু হয়ে যায়। বলে না, এত তাড়াতাড়ি কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি তো চলেই আসবো, 5টা বছর ওয়েট করো। আমাকে 5 বছর কি আমার ফ্যামিলি রাখবে? তখন তো অলরেডি সেই এয়ারপোর্টে। হ্যাঁ, অলরেডি সেই এয়ারপোর্টে। তুমি 5 বছরের ওয়েট কথা বলে, এত বছর আমি কিভাবে থাকবো? ততদিনে আপনাদের প্রেমের সম্পর্ক কত বছরের? তখন প্রায় 2 বছর। 9, 10 এসএসসি ইন্টার ফার্স্ট ইয়ার তখন। ওকে ওকে, না তুমি ওয়েট করো, আমি আসবো তো বলছি। এই যে ফোনটা রাখলো, আর ফোন করেন। কোন দেশে যাচ্ছিল? সিঙ্গাপুরে। ওকে, সে যে ফোনটা রাখলো, তারপরে প্রায় দীর্ঘ 6 মাস তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি আমার। এরপরে আমি তো ভাবলাম সে ভুলেই গেছে, হয়তো আর কোনো কন্ট্যাক্ট করতে চায় না। ভাবলাম যে আমাদের রিলেশনের হয়তো এখানেই আমিও আমার মতো তখন ক্লাস এগুলো নিয়ে বিজি ছিলাম। বিয়ের কথা হচ্ছিল, কিন্তু সেরকম সিরিয়াসলি ভাবে কিছু হচ্ছিল না ওই সময়। তারপর 6 মাস পরে হঠাৎ একদিন সে ফোন করলো। আচ্ছা। এবং সেটা বাংলাদেশে এসে ফোন করলো। বাংলাদেশে এসে? হ্যাঁ, বাংলাদেশে এসে ফোন করলো। তো ফোন করে বললো যে আমি তো বাংলাদেশে। তুমি কবে আসছো? বললো যে আসছি, আমি বাংলাদেশে আসছি, তুমি কোথায়? আমি তো বাসায়। তো বললো যে দেখা করতে পারবা? আমি বলছি যে হ্যাঁ পারবো। তো বললাম যে আমার তো ভার্সিটি, আমি তো কলেজে যাই মিরপুর আগারগাতে, তো তুমি কি ওইখানে আসতে পারবা আমার কলেজে? তো বললো যে হ্যাঁ আমি আসতে পারবো। তো মনে হয় ঠিক আছে, তাই তুমি কলেজে আসো। আর আমি আসলে ওর প্রতি এতটাই উইক ছিলাম যে 6 মাস যে সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই, কোনো খোঁজ খবর নাই, মানে ও ফোন করার পরে আমি মনে হয় 1 নিমিষে সব ভুলে গেছি যে এই লোকটা কেন এরকম করলো আমার সাথে, বা কেন এইভাবে এতদিন খোঁজ খবর নিল না। মানে ও দেখা করতে চাইছে, এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তখন মনে হয়েছে। তখন মনে হয়েছে আমি সব পিছনের দিক ফেলে আমি ওর সাথে আগে দেখা করি। যাই হোক, সে আসলো আমার কলেজে, আসলো দেখা করার জন্য। ওইখানে কিছুক্ষণ থাকলাম। এরপরে ওই যে চন্দ্রিমা উদ্যান যেটা বলে, ওইখানে আমরা দেখা করি। তো ওই দিন দেখা করার পরে সে তার পাস্ট নিয়ে আমার সাথে কিছু কথা বললো। আমি কিন্তু তার বাড়ি কোথায়, তার বাবা মা কি করে, তার ভাই বোন কয়জন, আমি এগুলোও কিছু জানতাম না। জাস্ট ওকে ভালোবাসতাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো সেদিন সে আমাকে সব ডিটেলস বলল যে এরকম আমার বাবা নাই, মা আছে, বড় ভাই আছে, বোন আছে, আমার মা গ্রামে থাকে। এবং সেটাও সাথে বলল যে তার যখন বেশ বয়স কম থাকাকালীনই সে একটা বিয়ে করেছিল আমার সাথে রিলেশন হওয়ার অনেক আগে। ও হো হো হো, ওকে। আমি বলছি যে সেই ওয়াইফ কোথায় তাহলে? তো বলছে যে না, ওর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বলছে কেন ছাড়াছাড়ি করলা? তো বললো যে না, মানে অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, যেটা সে নাকি নিজের হাতে ধরছে, সেটা সে জানতে পারছে, এর জন্য আর কি তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সে ওই সম্পর্ক ক্লোজ করে সে উত্তরায় আসছে। তো বলো তুমি তো আমাকে এটা এতদিন বলো নাই। তো বলো যে না বলি নাই, তখন তো আসলে সে আমাদের রিলেশনটা এইভাবে ভাবি নাই, আর তোমাকেও তখন এতটা গুরুত্ব দেই নাই। ভাবছি যে তুমিও সবার মতো হয়তো লাইফে আসবা, 2-4 দিন তোমার সাথে প্রেম করবো, তারপর তুমি চলে যাবা, বা তোমাকে আমি স্যাক করবো, এরকম একটা ওর একটা চিন্তা ভাবনা ছিল তখন এরকম। তাহলে এখন কেন তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছ? আর এখন যে সিরিয়াস ভাবে নিচ্ছ তা বুঝবো কিভাবে? বলকে না, এখন তো তোমাকে আমি বিয়ে করবো, কারণ আমি যত মানুষই দেখি না কেন তোমার মতো পাইনি। তুমি যে যতটা সহজ ভাবে সত্য কথাগুলো বলতে পারছো, আমি তো পারিনি তোমার কাছে বলতে। এই জন্য আমি আজকে আমার সব বললাম, ডিসিশন তোমার। তখন আমি বললাম যে দেখো, পাস্ট তো সবারই থাকে, আমারও আছে, সেটা তুমি জানো। আর তোমার যেহেতু পাস্ট এটা ছিল, এখন তার নাই, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটাই, তুমি আমাকে ভালোবাসবা সারা জীবন, এটাই আমার, আর কোনো চাওয়া পাওয়া নাই তোমার কাছে। তখন বলছে ঠিক আছে। এটা নিয়ে আর কি আমাদের ওইখানেই শেষ হয়ে গেল। সে বাসায় চলে গেল, আমিও বাসায়। আপনি অ্যাকসেপ্ট করে নিলেন সব জিনিস জানার পরে? এত গ্যাপ, এরকম ধরনের অবহেলা, তারপরে 6 মাস পরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটলো, হঠাৎ করে এসে বাংলাদেশে যোগাযোগ করা, তারপরে এত এত সারপ্রাইজ, মানে কখনো কোশ্চেন হলো না মনের মধ্যে যে আমি আসলে সিদ্ধান্তটা কি ঠিক করছি না ভুল করছি? আমার কাছে তখন মনে হয়েছে যে ও ফিরে আসছে, ও আমাকে ভালোবাসছে, এটাই অনেক। দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। আমাদেরকে ওই যে কথা আছে না, লাভ রানস ব্লাইন্ড, আসলেই আমাদের যখন আমরা প্রেমে পড়ি আমাদের চারপাশটা অনেক ব্লক হয়ে যায়, আমরা তখন ওই মানুষটা ছাড়া অন্য কিছুই দেখি না। কিন্তু আলটিমেটলি ওই মানুষটাকে নিয়ে সারা জীবন সাস্টেইন করা খুব ডিফিকাল্ট, কজ আমাদের পরিবারের সঙ্গে বসবাস করতে হয়, সমাজের সঙ্গে বসবাস করতে হয়। এই ভালোবাসাটা যদি সবসময় একই ফোর্সে থাকতো তাহলে তো জীবনটা অনেক সুন্দর হতো, কিন্তু ভালোবাসা সবসময় একই ফোর্সে থাকে না। এবং যখন ফোর্সটা কমে যায় তখন চারপাশের মানুষের প্রয়োজন হয়, ফ্যামিলি স্ট্যাটাসের প্রয়োজন হয়, বাকি আদার্স জিনিসগুলোর প্রয়োজন হয়, মানুষটা কেমন সেটার প্রয়োজন হয়, তখনই গিয়ে ঝামেলা তৈরি হয়। উই আর গেসিং, বাট হেরোইড 920 তে কখনোই অনুমান করে বলা সম্ভব না স্টোরিটা আসলে কোন দিকে যাবে। শুনি তারপর। এরপরে সে আবার 7 দিন পরে আবার আমার সাথে দেখা করে। তখন বললাম যে শোনো, এখন তো সেকেন্ড ইয়ারে আমি, তো বাসা থেকে তো একটু বিয়ের কথা চলছে, তুমি একটা কিছু করো।
তো বলতেছে হ্যাঁ করবো। তো বলছে কবে করবা? বলছে না আমি তো বাড়ি যাব, তো বাড়ি থেকে এসে তোমার বাবা মার সাথে কথা বলবো। আমি বলছি তুমি নিজের বিয়ের কথা নিজে বলবা, এটা কেমন না? তো বলছে না আমার বোন আছে আর দুলা ভাই আছে, তো আমি ওদেরকে নিয়ে আসবো, মানে তোমার বাসায় নিয়ে যেয়ে প্রস্তাব দিব। বললাম যে তুমি বাড়ি কবে যাবা? তো বলে যে তো কালকেই চলে যাবো। ঠিক আছে তাহলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ইয়া করো। আমি তো তখন বেশ খুশি যে আমার বিয়ে হবে ওর সাথে, ও প্রস্তাব দিবে, আর যে তোর ফ্যামিলি যদি রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। ও চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। যখন বাংলাদেশে মানে আসলো যে, তখন ওর এক মামার বাসায় উঠেছিল, ফকিরাপুল ছিল মামার বাসাটায়। ওর মামার একটা প্রেস ছিল, সে প্রেস থেকে সে আমাকে ফোনে কথা বলতো। তো ওই ফোন নাম্বারটা আমার কাছে শুধু ছিল, কিন্তু বাসা কোথায়, ঠিকানা কি, তখন শুধু জানি ওর বাড়ি কিশোরগঞ্জ, আর কিছু জানি না, মানে মেইন ঠিকানাটা জানি না। ওকে। তারপরে চলে গেল, আমি তো ওয়েট করতে থাকলাম যে ও বলছে 7 দিন পরে আসবে। 7 দিন গেল, 15 দিন গেল, কোনো খবর নাই। 15 দিন হয়ে গেল, কোনো খবর নাই। এদিকে বাসায় তখন বিয়ের জন্য খুব তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আমি অ্যাডপ্টেড চাইল্ড, তোমার আব্বু আম্মু সবসময় একটা ইনসিকিউর ফিল হতো যে হয়তো অন্য ফ্যামিলিতে দিলে হয়তো আমার সেখানে ভালো হবে না, অন্যরকম চোখে দেখবে, ওইভাবে হয়তো সম্মানটা পাবো না। তো আমার আব্বু আম্মু, মানে আমার আম্মু বিশেষ করে চিন্তা করতে লাগলো যে আমার খালাতো ভাই, মানে আমার কাজিনের সাথে আমার বিয়ে দিবে। তো আমার খালাতো ভাইয়ের আবার আরেক জায়গায় রিলেশন ছিল, যেহেতু তারা বনে বনে খুব মিল ছিল, আর আমার খালাতো ভাই তার মার কথা ফেলবে না, যার জন্য আমার নামটা যখন প্রস্তাব করা হয় তখন আমার খালা রাজি হয়ে যায়। জানতো আপনার ব্যাপারটা, অ্যাডপ্টেড চাইল্ড বা এই বিষয়টা জানতো আগে থেকে? ওকে। আমার ফ্যামিলির তো সবাই জানতো। আর খালাও তখন তার ছেলেকে বলে যে তুই এই বিয়েটাই কর। তো দেখা যায় আমার খালাতো ভাইয়ের যে সাথে যার রিলেশন ছিল সেই বিয়েটা তখন ভেঙে দেয়। আচ্ছা। সেরকম রিলেশন না, মানে বিয়ের ব্যাপারে রিলেশন ছিল, সেটা মানে ওর পরিচিত ছিল। হ্যাঁ। তো ওইখানে ওর বিয়েটা তখন আমার খালা ভেঙে দিল। সেও মার কথা মতোই, যেহেতু মার বাধ্যগত ছেলে ছিল, মা যা বলবে সেটাই। ওকে। তখন মার কথা মতোই সে আমার ব্যাপারে সে মানে রাজি হলো। আমার মা আবার আমাকে তখন বলা শুরু করলো যে এরকম বিয়ের কথা চলছে, বলতেছি তো তুমি কি চাও? বললাম যে কার সাথে? তো বললো যে এরকম কাজিনের সাথে। তোমার ওনার নাম ছিল তারেক। বললো যে তারেকের সাথে। তো বললাম যে তারেককেই কেন? তারেককেই কেন? বললো যে আরেকজন ছিল। তো বললো যে তারা কাকে করতে চাও? মানে সেই ভাইটার কথা বললো, আবার এই ভাইটার কথা বললো। কি বললো এটা? আম্মু। ওকে। তো বলেছে তুমি কাকে করতে চাও? দুই ভাইয়ের কথাই বললো যে দুই ভাইয়ের মধ্যে কাকে করতে চাও? তখন আমি বললাম যে তারেকের যে মা, মানে আমার খালা, এই খালাটা আমাকে খুব বেশি আদর করতো ছোটবেলা থেকে। ওকে। ওকে। তারেকের ব্যাপারেই রাজি হলাম। আপনি রাজি হচ্ছেন কেন? কারণ এখানে তো আপনার জীবনের সঙ্গে বিয়ে হওয়ার কথা, আপনি তাকে বলছেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছেন না, এই কারণেই আপনি মোটামুটি রাজি হয়ে যাচ্ছেন। ব্যাপারটা মানে আমি বলেছি যে তোমরা দেখতে পারো, কিন্তু মানে ফুল রাজি হয়েছে, মানে রেডি করো, কথা দেইনি। এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে যে তাহলে লাভের ডিভোশনটা কোন জায়গাটায় ছিল? আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। একটা ছেলে এতগুলো মানে লাভ থেকে সরে যাওয়ার মতো এতগুলো রিজন আপনার সামনে হাজির করার পরেও আপনি তার প্রতি এতটা ডেভোটেড ছিলেন জীবন। সেই ছেলে 2 সপ্তাহ দেরি করছে বাড়ি গিয়ে, আপনাকে কোনো রেসপন্স করছে না, যে কারণে আবার আপনি বিয়ে হতে রাজি হয়ে যাচ্ছেন। মানে ব্যাপারটা কেন? না, বিয়ে হতে রাজি হচ্ছি মানে যখন তার কোনো খোঁজ পাচ্ছিলাম না, আমি তো তার মামার ওখানে কন্টিনিউ ফোন করেই যাচ্ছি, এবং আমার ভাবি সেটা খুব ভালো করে জানতো, ভাবির বাসা থেকে ফোনটা করতাম। তো এর মধ্যে তো যখন যে কথা যখন শুরু হয়ে গেছে, যখন তারা আমাকে লাস্ট ডিসিশনের কথা জানতে চাইলো যে কাকেই বিয়ে করবা, তারেককে করবা না ওই ভাইটাকে করবা, যখন এইভাবে সে তার বললো, তখন আমি জীবনের কাছে আবার ফোন করি ওই দোকানে, ওর মামার ওখানে। তখন তারা আমাকে বললো যে, আমি বললাম যে জীবন কোথায়, তাকে আমার ইমার্জেন্সি দরকার, আমার বিয়ের কথাবার্তা চলছে, ও তো আসার কথা 21 দিনের মাথায়। আমাকে বলে গেল মাত্র 7 দিন, সেখানে আজকে 21 দিন, কিন্তু ওকে তাড়াতাড়ি খবর দেন। তখন ওর মামার সম্ভবত খুব ক্লোজ একজন ছিল, তো সে বললো যে কেন আপনি জানেন না, জীবন আপনাকে ফোন দেয়নি? না তো, কি হয়েছে? তো বললো যে জীবন বাড়ি গিয়ে তো বিয়ে করছে। মানে আমি তখন কি বলেন, আপনার মাথা ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? এরপরে যখন বললো যে ও বিয়ে করে ফেলছে, তখন আমি আর মানে নিজেকে ঠিক রাখতে পারিনি। কি বলেন, আপনার মাথা ঠিক আছে? ও তো আমাকে বলে গেছে ওয়েট করতে, এখন তো আমার বাসায় সমস্যা, এই জন্য আমি ফোন দিছি ইমার্জেন্সিতে, আপনি প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করাই দেন। বলছে আমি কিভাবে কন্ট্যাক্ট করাবো, ওর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, কারণ তখন কোনো মোবাইল ছিল না, ওর বাসায় কোনো টিএনটি ছিল না, বাইরে ফোন ফ্যাক্স থেকে ফোন করতো। তার মানে ওর ঠিকানাও তো আমি জানি না। তখন বলছে যে এখন আর ঠিকানা দিয়ে কি করবেন, বিয়ে তো হয়েই গেছে, এখন আপনার বাপ মা যেখানে ঠিক করছে ওইখানে আপনি বসেন। ওরা তখন আমাকে এটা বললো। তখন আমি তো খুব মানে কথাই বলতে পারছি না। পরে আমার ভাবিকে আমি ফোনটা দিই, ভাবি দেখো ওরা কি বলে, আমি তো কিছু বুঝতেছি না, তুমি একটু কথা বলো। পরে ভাবি আবার কথা বলে যে আপনি কি বলছেন? তো বললো যে না আসলে তো বিয়ে হয়ে গেছে। তো বলছে যে বিয়ে হয়েছে মানে কবে হয়েছে?
বলছে যে তো প্রায় 10-15 দিন হয়ে গেছে বিয়ে। ওকে। তখন ভাবি বললো যে তাহলে আমার সাথে আবার কথা বলতে বললো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বিয়ে করছে ভালো কথা, কিন্তু কেন বিয়ে করছে সেটা আমাকে ওয়েট করতে বলে। আর আপনারা কিন্তু মোটামুটি জানেন আমার ব্যাপারটা, রাইট। তাহলে কেন সে ওখানে বিয়ে করলো? আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? ওকে কোনো চাপে পড়ে বিয়ে করছে, কোনো বিপদে পড়ে বিয়ে করছে, কেন বিয়ে করছে কিছু তো বলেন। তখন বলে যে আসলে ওর তো অনেক টাকা দরকার ছিল। যে কিসের টাকা? তো বলে যে না, ও তো আবার বাইরে যাবে, তো ওর বেশ কিছু টাকা দরকার। টাকার জন্য বিয়ে করছে? তাহলে টাকাই যদি লাগতো আমাকে বলতো, আমি যেখান থেকে পারি যেভাবে পারি আমি ওকে টাকা দিতাম, কিন্তু আমাকে এইভাবে ফাঁকি দিল কেন? তখন আপনার জীবনের সঙ্গে কোনো কথা হচ্ছে না? না, জীবনের সাথে তো কোনো কথাই হচ্ছে না। ওরাই এটা বলছে, মানে ওর মামার দোকানের লোকজন এটা বলছে। আচ্ছা। কত টাকা হইলে ও আরেকজনকে বিয়ে করতে পারে? কত টাকার জন্য বিয়ে করছে বলেন? তখন বলে যে তা তো জানি না, তবে শুনছি 2-2.5 লাখ টাকার মতো হবে। তারপরে এখন ও সিঙ্গাপুর যাবে, আবার এখন সিঙ্গাপুর কেউ চলে গেছে। তো বলে যে আমরা এগুলো কিছু জানি না। তখন আর মানে তারাও আর এই ব্যাপারে আমার সাথে আর কোনো কথা বলতে ইন্টারেস্ট হয় নাই। আচ্ছা। তখন আমি তো ওই অবস্থায় ভেঙে পড়ি, তখন অনেক কান্নাকাটি করি, অনেক ভেঙে পড়ি। ভাবিও অনেক একটু আমাকে অনেক মানে বকাঝকা করে যে কেমন ছেলেকে ইয়া করলা, যে সুযোগ মতো তোমাকে ছেড়ে চলে গেল, এরকম তারাও অনেক বলতে থাকে। রাইট। তো এর মধ্যে ভাবির একটা ছোট ভাই আছে, তো ভাবি আবার ভাইকে দিয়ে তার ভাইয়ের জন্য আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠায় আব্বার কাছে। কিন্তু আব্বা এটা না করে দেয় যে না, এটা সম্ভব না। কারণ আব্বা আম্মার ইয়াতেই বিয়েটা, যে তার বোনের ছেলের সাথেই আমার বিয়ে হবে। এমনি বাইরে অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল, কিন্তু তারা কেউ মানে রাজি হয়নি। আচ্ছা। আর আমার কাজিনের সম্পর্কে একটু বলি, সে একটা কোম্পানিতে স্টোর কিপার হিসেবে কাজ করছিল। আচ্ছা। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ওদের ফ্যামিলি মেম্বার ছিল, ওরা ভাই বোন ছিল 9 জন। জি। আর ওরা সবাই গ্রামে সেটেল ছিল। অবভিয়াসলি তখন আমার বিয়ে হলে তাহলে আমাকে গ্রামেই থাকতে হবে। রাইট। তখন আমি মানে কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না। এদিকে ও চলে গেল, এদিকে বিয়ের কথা। তখন আমি জিদ হোক বা যেটাই কষ্ট হোক, যেটাই হোক, ঠিক আছে ও যখন বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? তাহলে আমিও বিয়ে করব। তা আমি আমার বাবা মাকে তাহলে এখন আর কষ্ট দিব কেন? আমার তার এখানে বলার ওয়ে নাই। এখন আমি আমার বাবা মার কথায় রাজি হয়ে যাই যে ঠিক আছে তোমরা তারেকের সাথেই আমাকে দাও। মানে যে ছেলের মা, মানে খালা আপনাকে আদর করতো? হ্যাঁ হ্যাঁ। রাইট। ওকে। আমার ওই খালার মেজো খালা আর কি ছিলেন, বড় ছেলে। তো ওনার সাথেই তখন আমার বিয়ের পাকা হয়ে গেল। আমার বিয়েটা সিরাজগঞ্জেই হয়, ঢাকাতে হয় না। সিরাজগঞ্জে জাস্ট কাবিন হয়, তারপরে ঢাকায় এসে অনুষ্ঠানটা করা হয়। এর মধ্যেও ওর জীবনে কোন রকম কোন সংবাদ পাইনি। সংবাদ পাচ্ছিলেন না? আচ্ছা। এর মধ্যে আমার যখন জানুয়ারি মাসে আমাকে উঠিয়ে নেওয়া হয় অনুষ্ঠান করে, জানুয়ারি মাসের প্রথম দিকে জীবন আমার ভাবির কাছে ফোন করে। উঠিয়ে নেবার পরে? হ্যাঁ, উঠিয়ে নেয়নি, উঠিয়ে নিবে তখন জানুয়ারিতে অনুষ্ঠান। আচ্ছা। কিন্তু বিয়ে হয়ে গেছে, কাবিন হয়ে গেছে পুরা। ওকে। কিন্তু যখন জানুয়ারিতে জীবন ভাবির কাছে ফোন করে, ভাবি এটা আমাকে তখন বলে নাই। আমার ঠিক অনুষ্ঠানের 2-3 দিন আগে, তখন তো বাসায় অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম, অনেক মানুষজন। তখন ভাবি বলল যে তোমার একটা নিউজ আছে। আমি বললাম কি নিউজ? বলে যে তোমার কাছে একজন ফোন করবে আজকে। আমার কাছে ফোন করবে কে? তবে তুমি 3টার সময় বাসায় এসো। তো বললাম যে ঠিক আছে আমি আসবো। পরে 3টার সময় বাসায় গেলাম। কে ফোন করবে ভাবি? তখন বললো যে জীবন ফোন করবে। আমি বলছি জীবন কোথেকে আসছে? তখন বলছে যে ও তো সিঙ্গাপুর থেকে আমাকে বেশ কয়েকদিন ফোন করছে। যে ফোন করছে কেন? ও এখন কি চায়? ও তো বিয়ে হয়ে গেছে, এখন আমার সাথে তার কি রিলেশন? তুমি বলতে পারো না যে আমারও বিয়ে হয়ে গেছে? তো বলছে বলছি, আমি তো এগুলো বলছি তো, কিন্তু ও একটাবার শুধু তোমার সাথে কথা বলতে চায়, একবারের জন্য। মানে সামহাও ভাবিকে কনভিন্স করে ফেলেছে। ওকে। তখন বললাম যে, তখন ভাবিও আমাকে বলছে ঠিক আছে, ও যখন একবার বলতে চায় তুমি একবার শোনো, দেখো কি বলে। তার মনে হচ্ছে কি শুনবো এখন? শুনতে গেলে আমি আরো উইক হয়ে যাব। ও কি বলবে? মিথ্যা বলবে এইভাবে বিয়ে হয়েছে, ওইভাবে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তো হয়েছে, এটাই তো সত্যি। ওকে। তখন ভাবি বলল যে ঠিক আছে, তুমি কথা বলা না বলা তোমার ব্যাপার। বলতে বলতে কিসে কল মানে ফোন দিয়ে দেয় সময়। তারপরে ভাবি ফোন ধরলো, ধরার পর বললো যে হ্যাঁ ও আসছে, তো তুমি কথা বলবা। তো ও তো পরে যাই হোক আমি ফোনটা ধরি যে ঠিক আছে দেখি কি বলতে চাই। তখন যে কেন আপনি ফোন করছেন? তবে যে তুমি প্লিজ আমাকে মাফ করো। কিসের মাফ? আপনি যা করছেন এরপরে তো মাফ। আপনার এত কিছু জানার পরেও আমি আপনাকে অ্যাকসেপ্ট করছি, পাস্ট যে যাই থাকুক না কেন, কিন্তু মানে এগুলো জানার পরেও কিন্তু আমি আপনার লাইফের সাথে জড়াই গেছি। তারপর আপনি কিভাবে পারলেন যে আপনি আমাকে ফেলে দিয়ে আরেকটা বিয়ে, তাও আবার টাকার জন্য? ওকে না, এটা তোমার ভুল কথা, এটা তুমি ভুল শুনছো। আমি কিসের ভুল? কোনো ভুলই না, তুমি টাকার জন্য বিয়ে করো নাই? বলে হ্যাঁ আমার ওই সময় টাকা দরকার ছিল। হ্যাঁ, তার বলে তুমি বিয়ে করলা? বলে না, ওরা আমাকে জাদুটোনা করছে।
মানে ওই মেয়ের পক্ষ ওকে নাকি জাদু টোনা করছে, মানে আমার দুলা ভাইকে আমি যখন তোমার কথা বলছি সে আর তারা এটা মানতে পারে নাই, এবং তারা না মানার পরে তারা আমাকে কি কি যেন খাওয়াইছে, সেটা খাওয়ার পরে আমার ব্রেন আর আমার সাথে ছিল না। তখন তারেকের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কত দিন অতিবাহিত হয়েছে, কয় মাস? 1 মাস। 1 মাস। হ্যাঁ। তারেকের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল এই সময়টাতে? না, যখন নতুন একটা মানুষ জীবনে এসছে, ফোকাসটা তার দিকেই থাকার কথা। হ্যাঁ। মেয়েদের জন্য বা যার জন্যই বলি না কেন, অফকোর্স মেয়েদের জন্য বিষয়টা বেশি স্পেশাল। একটা বিয়ে, একটা মানুষকে নিজের জীবনে নিয়ে আসা, সংসার শুরু করা, সেই স্বপ্নের মধ্যে থাকা কিংবা স্টার্টিং পিরিয়ডে থাকা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ভালোবাসার জায়গা এবং একই সাথে চ্যালেঞ্জ। ওই জিনিসগুলোর দিকে আপনার ফোকাসটা কেমন ছিল? নাকি আপনি তখনও তারে কিভাবে রিসিভ করে উঠতে পারেননি? প্রথম পারি নাই। তখনও পারেননি ওইভাবে? না, আচ্ছা, এই পয়েন্টগুলো খুব জটিল। হ্যাঁ, তারেক কি আপনাকে রিসিভ করতে পেরেছিল ওই সময়টা ইনিশিয়াল স্টেজে, নাকি ঠিক আছে বিয়ে করেছে তারপরে দুজনের মতো? না না না, সে রিসিভ করেছে। সে রিসিভ করেছিল ইনিশিয়াল স্টেজে? সে তার মার কথা মতো বাধ্যগত ছেলে, সে মানে ওয়াইফের প্রতি যা যা করা দরকার সে করেছে। ওকে, ফাইন। তো তারপরে আপনি জীবনের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, আমি তখন জীবনের এটা রিস্কি ছিল না ওই সময়টাতে? ছিল, ভাবির বাসায় ছিল তো ফোনটা, তো ভাবির বাসায় কথা বলতাম। ঠিক আছে, তারপর? আমার বাসায় ফোন দিত না, ভাবির বাসায় ফোন দিত সে। ঠিক আছে, তো আপনি কথা বললেন, কথা বলার পরে সে কি রিপ্লাই দিল? হ্যাঁ, সে দিল যে হ্যাঁ জাদুটনা করেছে। সে তখন তার নিজের আয়ত্ত ছিল না, তার মধ্যে এগুলো কোনো হুঁশ জ্ঞান ছিল না, যার জন্য সে কিভাবে বিয়ে হয়েছে সেটা সে জানে না। তখন আমরা যে এগুলো ফালতু কথা বন্ধ করে, জাদুটনা এসব বলতে কিছু নাই, তুমি যত যাই বলো না এগুলো কিছু না, তুমি বিয়ে করছো এটাই ইম্পর্টেন্ট, এটা সত্যি কথা স্বীকার করো। আমিও বিয়ে করছি। না তুমি বিয়ে করো না। আমি কে বলছি আমি বিয়ে করিনি? অবশ্যই আমি বিয়ে করছি। না তুমি বিয়ে করতেই পারো না আমাকে ছাড়া। কেন করতে পারি না? আমার কি লাইফ নাই? আমি কি সারা জীবন ওয়েট করে যাবো তোমার জন্য? ফাইন, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। ইটস আ কমপ্লেক্স স্টোরি। এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা ভালোই ছিল, কজ আমি বলবো যে জীবনের এক ধরনের অ্যাভয়েড, এবং সেক্ষেত্রে হৃদির একটা নতুন জীবনে যাওয়া, ছেলে হিসেবে যাকে পেয়েছে এবং ছেলের মা, সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবার এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি। সেই জায়গাটাই গল্পটা থাকতে পারলে বা এই চমৎকারের মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ যদি আমরা সামনের দিকে এগোতে পারতাম, তাহলে স্টোরিটা যেরকম হতে পারে সেটা হচ্ছে অদ্ভুত সুন্দর একটা জীবন। কিন্তু এইখানে মাঝখানে আরেকজন জীবন, মানে বিয়ে পরবর্তী যে জীবন ঢুকেছে, সেটা আসলে জীবনকে এক ধরনের কনফিউশন, কমপ্লেক্সিটি কিংবা খুব বড় ধরনের জটিলতার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। সেটাও আমাদের এক ধরনের অ্যাজাম্পশন। কিন্তু আমরা সবসময় যে কথাটা বলি যে জীবনের কোনো বাকি আসলে অনুমান করার কোনো উপায় থাকে না যে এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে, কারণ জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবনে যে বিয়ে হয়েছিল সেটাও ডিভোর্স হয় নাই। তখন জীবন বলল যে আমি বাংলাদেশে আসবো, সেটা ডিভোর্সটা দিব, দেন তোমাকে তারপরে বিয়ে করতে হবে। ওকে, আমি বললাম যে ঠিক আছে। তারপর যে সে বাংলাদেশে আসলো, আসার পরে সে ওই সাইডে ডিভোর্স দিল, আর তার সাথে আমার দেখা হলো। তখন সে আমাকে বললো তুমি কি সিরিয়াস? আমাকে সে বললো ডিভোর্স দেওয়ার পরে? হ্যাঁ, তো তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পরে। আচ্ছা, তখন বললো যে তুমি কি সিরিয়াস? তো বললাম যে তুমি কি করতে চাও? আমি কিন্তু এখনো তারেকের স্ত্রী আছি, তুমি যদি না করে দাও আমি এখন চলে যাব, আর যদি তুমি নিয়ে থাকতে চাও তাহলে আমি আছি। তো বললো যে না, আমি তো চাই তুমি থাকো। যে তাহলে কি করবো? তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি তারেকে ডিভোর্স দাও। আচ্ছা, তারপর যে এখন তো ফ্যামিলিতে ডিভোর্সের কথা বললে তো দিবে না। এর মধ্যে তারেকের সাথে আমার মানে স্মুথলি চলছিল যে তানাস মানুষ যেটা সংসারে হয়, ঝগড়াঝাটি তো লাগবেই, ছিলই সেটা টুকটাক যেটা হয়। হ্যাঁ, মানে যেহেতু তার ওরকম কোন অ্যাবিলিটি ছিল না, তো যে এগুলো নিয়ে বেশিরভাগ লাগতো, ঝগড়াঝাটিটা হতো। মানে টাকা পয়সা তো সব বাবা মাই দিচ্ছে আমার, সে তো কিছু করছে না, প্রবলেম গুলো এগুলো নিয়েই হতো বেশি। ওর সাথে তখন আমি বেশ জীবন আসার পরে আমার গ্যাপ হয়ে গেল, মানে ফিজিক্যাল রিলেশন হতো না। এই গ্যাপটা কেন হলো? এই গ্যাপটা মানে ওই দেখা যেত যে যখন ঝগড়া লাগতো তখন এমনিতেই তো হাজব্যান্ড ওয়াইফ গ্যাপ হয়ে যেত, দেখা যেত জীবন আসার পরে এই গ্যাপটা আর একটু দূরে হয়ে গেল। এটা আপনার সাইড থেকে হচ্ছিল নাকি তারেকের সাইড থেকে? দুইজনই। ওকে, কারণ ঝগড়া লাগতো যখন সেও কাছে থাকতো না, অন্য রুমে থাকতো, বা আমি নিচে ঘুমাইতাম বা সে খাটে ঘুমাতো, এরকম আর কি। তো কিন্তু পরে আমি বলছি যে দেখো এইভাবে তো সম্ভব না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আপনি বললেন? আমি বললাম যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার সাথে আমার অ্যাডজাস্ট হয় না। তখন সে ভাবলো যে আমি দুষ্টামি করতেছি, বলে তুমি কি পাগল হয়ে গেলা? আমি পাগল কিসের, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার ভালো লাগতেছে না, আশ্চর্য তো, এখন আমি ডিভোর্স চাই, আমি তোমার সাথে থাকবো না। এটা তো বেসিক্যালি জীবনের কারণেই আপনি বলছেন। হ্যাঁ, কিন্তু তারেক রাজি হয় না, সে আমার আম্মাকে বলে দেয় কথাটা। তার বললো যে এমন কি হয়েছে যে একটা ডিভোর্সের কথা উঠতেছে। আম্মা অনেক বকাঝকা, অনেক গালি গালাজ করলো। এর মধ্যে পরে জীবনের সাথে সব ঠিকঠাক হয়ে গেল যে না আমি ওর কাছে চলে যাব। জীবন বলেছে ঠিক আছে তুমি কোর্টে আসো। আমি তখন জানি না কোর্ট কোথায়, পুরান ঢাকা সম্ভবত, ওইখানে একটা কোথাও একটা অ্যাডভোকেটের কাছে আমাকে নিয়ে গেছিল। গেলাম, ওখানে যাওয়ার পর বলতেছে যে তুমি আগে তারেকে ডিভোর্স দাও, তারেকে ডিভোর্স না দিলে তুমি আমাকে বিয়ে করতে পারবা না। তখন আমি ঠিক আছে। তখন আমি ওই সময় পেপারসে তারেকে ডিভোর্স দিই, তখনই জীবনকে বিয়ে করি, ওই সময়ই করি বিয়ে।
ওই সময় ডিভোর্স দিয়ে আপনি ওই সময় বিয়ে করেন? হ্যাঁ এটা তো বোধহয় নিয়মগতভাবে করাও যাবে না। হ্যাঁ, ওই সময় এটা জানতাম না যে ডিভোর্সের পরে 3 মাস যে ওয়েট করতে হয়, তারপরে এটা কার্যকর হয় ডিভোর্সটা, তারপরে বিয়ে করতে হয়, এটা জানতাম না। মানে তখন জীবন আমাকে যা বুঝাচ্ছে আমি তাই বুঝতেছি, বুঝছে না এইভাবে করা যায়। এবং আপনি যে ডিভোর্সটা দিলেন, আপনি আপনার ফ্যামিলির কারোর সঙ্গে কাউন্সিলিং না করেন? না না, কারোর সাথেই না। একবার আপনার চিন্তা হয় নাই যে আপনি যেহেতু অ্যাডাপ্টেড, যেহেতু আপনি বলছিলেন যে আপনি ইনসিকিউরড, সুতরাং এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আপনার ফ্যামিলি থেকেও আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এইগুলো চিন্তা আপনার হয়নি? মানুষ ইমোশনাল লেভেল থেকে কত পরিমাণ ইমোশন হতে পারে, একের পর এক বিভিন্ন রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছে জীবনের সাথে, বড় বড় স্টেজের কনফিউশন, যে ছেলেটাকে আসলে জীবনে নেয়া রাখা যায় কিনা। তারপরেও উনি অন্ধের মতো সেই ছেলেটাকে লাভ করে যাচ্ছেন। এটা লাভ বলবো না ইমোশনাল ব্লাইন্ড বলবো, আমি ঠিক জানি না। ওকে, আপনি বিয়ে করলেন? হ্যাঁ, তারপর? হ্যাঁ, ওই মুহূর্তে বিয়ে করলাম। ও বললো যে তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। ঠিক আছে। বাসা বলতে আপনি কোথায় যাবেন? আপনার বাসা তো আপনার হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ, ওইখানেই। ওখানে আমাকে পাঠিয়ে দিল আবার। তো বলেছে তুমি ওখানে যাও, কিন্তু তোমার হাজবেন্ডের সাথে কিন্তু এখন তোমার কোন রকম কোন ফিজিক্যাল রিলেশনে থাকা যাবে না, কারণ তুমি এখন আমার বউ। আমি বললাম যে না, এরকম হবে না, কারণ আমি না চাইলে তো সে পারবে না, সমস্যা নেই। তো বললো যে ঠিক আছে। ও আমাকে ওইভাবে পাঠিয়ে দিল। ওকে। তো অবভিয়াসলি তারেক আমার হাজবেন্ড, সে তো চাইবেই আমার কাছে আসতে। তখনও তো সে জানেন আপনি তাকে ডিভোর্স দিয়েছেন? না না না, স্বাভাবিক মতো সে আমার কাছে আসতে চাইবে, কিন্তু আমি তো তাকে কাছে আসতে দিচ্ছি না, কারণ তখন আমার মাথায় তো একটাই যে আমি তো এখন জীবনের বউ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। মানে এরকম দুই রাত গেল, মানে অনেক কষ্টে নিজেকে সেভ করলাম। পরে আমি জীবনকে ফোন করি যে এইভাবে তো হবে না, সে তো হাজবেন্ড, সে তো জানে না যে ডিভোর্স দিচ্ছি, সে তো আসতেই চাইবে। তোমার জীবন বলে এক কাজ করো, তাহলে তুমি বাসা থেকে চলে আসো, ওর সাথে থাকতে হবে না। তার মানে যে কোথায় আসবো? তো ওর এক বন্ধুর ভাইয়ের বাসা ছিল মহাখালীতে। মানে ওর কোনো বাসাও ছিল না, আপনি এটা জানতেনও না? না জেনেই বিয়ে করেছেন? হ্যাঁ। ওকে, বলেন তারপর? এরপরে সে ওই বন্ধুর বাসায় গিয়ে আমাকে উঠালো। আমি ওখান থেকে আমরা চলে গেলাম নরসিংদী। ওর এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম। তো যাওয়ার আগে আপনি তারকে বলে গেলেন যে আপনি তাকে? না না, তখনও বলেননি? কিছু বলি নাই, জাস্ট বাসা থেকে বের হয়ে গেছি। ও অফিসে চলে যাওয়ার পরে আমি কাপড় গুছিয়ে বাসা তালা দিয়ে চলে গেছি। এটা আমার ফ্যামিলিও জানতো না, আমার হাজবেন্ডও জানতো না। তারাই শুধু জানতো যে কিছু হলে আমি আমার বাবার বাসায় যাই, আর আমার বাবা মা জানে যে আমি তারেকের বাসায় আছি। মানে 2 দিন এরকম কোনো খোঁজ ছিল না আমার। ওকে। পরে দেখলো তারেক দেখলো যে কি ব্যাপার, আমার 2 দিন হলো আসি না, খোঁজ নেই না। পরে সে আর কি আব্বা আম্মাকে জানায় যে মানে ও কোথায়। তো বললো যে ও তো কেন, ও তো তোমার কাছে। বললো না, আমার এখানে তো নাই, 2 দিন হলো তো নাই, আমি তো জানি আপনার ওখানে। তখন জিনিসটা ফ্লাশ হয়ে গেল যে আমি নাই। আচ্ছা। সবাই খোঁজ করলো, কোথাও ছিল না। এরকম আমি প্রায় 10 দিনের মতো নরসিংদীতে ছিলাম। এর মধ্যে আমি বাসায় একবার ফোন করি। বাসা বলতে কোন বাসা? আমার আব্বার বাসায়। ওকে। পরে আমি আব্বা মাকে বলি যে আমি তারেকের সাথে থাকবো না, যদি ডিভোর্স হয় তাহলে আমি ফিরবো, নাইলে ফিরবো না। ডিভোর্স তো আপনি দিয়ে দিয়েছেন? তারাও জানে না ওই সময় যে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি ফর্মালি যদি ডিভোর্স করেন তাহলে তার কাছে কাগজ চলে আসার কথা, আপনি এটাকে নিয়ে লুকোচুরি করবেন কিভাবে? এটা তো আসলে পুরোটা আমি কিছুই করি না, সে এটা কিভাবে হ্যান্ডেল করছে আমি এটা কিছুই জানি না। জীবন? হ্যাঁ, জীবন বলছে যে তুমি এখানে সাইন করো, তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে। আমি একটা কাগজে সাইন করলাম, বলো যে তোমার ডিভোর্স লেটার হয়ে গেছে। এটা কোথায়? কোর্টে হয়েছে? কোর্টে, উকিলের অফিসে আর কি এরকম। তখন আসলে এই ব্যাপারগুলো আমি কোনোভাবেই জানতাম না কিভাবে কি। আর আমার কোনটাই ছিল আমার বাসা। তারকে ডিভোর্স দিলেন কত বছর পরে? বিয়ে করার কত বছর পরে? 2 বছরের মাথায়। 2 বছরের মাথায়। ওকে, বলেন তো, বাবাকে বলছেন যে ডিভোর্স না দিলে আপনি ফিরবেন না? বলছে ঠিক আছে, তুমি আসো, তারপর দেখা যাবে, এটা তুমি আগে আসো। তো বললাম যে হ্যাঁ আসবো। তখন সে জীবনকে বললাম যে যেতে বলেন, কি করবো? বলেছে তুমি যাও, কারণ আমি তো আবার বাইরে চলে যাব, তো তুমি ওটাতে যাও, দেখা যাক কি হয়। তুমি গিয়ে একটা করবে যে তুমি ডিভোর্স দিবা, তুমি শুধু এইটাই বলবা। ওকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন সে আমাকে 15 দিনের মাথায় আমার বাসায় নামাই দিয়ে গেল। সে চলে গেল আবার বিদেশে। ওকে। বাসায় আসলাম, বাসায় আসার পরে এটা নিয়ে অনেক রাগারাগি, অনেক হয়েছে। তারেক আসছিল, সে দেখা করতে চাইছে, কিন্তু আমি দেখা করি নাই, কারণ আমি জানি যে তার চোখের দিকে তাকাইতে পারবো না, কারণ অন্যায়টা তো আমার ছিল। সে তো কোনো দোষ করে নাই, তোমার কোনো অন্যায় নাই বা ভুল করছি আমি, এটা আসলে বলার সাহস ছিল না ওই সময় আমার। আর ওকে, ও অনেক কথা বলতে চাইছে, তার রিকোয়েস্ট করছে যে একবার কথা বলি, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি, কারণ আমি জানি কথা বললে সে যে কষ্টগুলো পাচ্ছে, সে যে কাঁদতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন আমি আরো কনফিউজড হয়ে যাবো, আমি কি করবো, আমি পাগল হয়ে যাবো ওই সময়। এই জন্য আমি মানে ওই সাইডটাতে যাইই নি। আম্মা একদমই রাজি ছিল না, অনেক গালিগালাজ, উনি আমার সাথে কথাও বলেন নাই। আব্বা আমাকে পরে কাজী অফিসে নিয়ে গিয়ে ডিভোর্স করায় দেয়। তখন ওই যে পেপার যেটা বললেন যে চলে যায় হাজবেন্ডের কাছে, ওটা আর কি হলো। এরপরে জীবনের কথা এভাবেই মানে তারা বুঝতে পারছে যে আমি তার সাথেই গেছি, কিন্তু তারা কিছু বলে নাই ওই সময়, কিন্তু আমার ছোট ভাবি জানতো। তো বলে যে ঠিক আছে, জীবন বিদেশে আছে, এখন থাক, পরিস্থিতি ঠান্ডা হোক, আসুক 1 বছর পরে, তখন দেখা যাবে, এখন আর এটা নিয়ে দরকার নেই। আব্বা আর আমাকে তার বাসায় তুললো না, আমাকে তখন আমার ভাইয়ের বাসায় রেখে দিল, কারণ আম্মা আমাকে সহ্য করতে পারছিল না ওই সময়, কারণ তার বোনের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, তার বোনের ছেলেটার সাথে এরকম একটা অন্যায় হলো, মানে এগুলা সে মানতে পারতেছিল না, যার জন্য আম্মা আমাকে বাসায় আর একসেপ্ট করে নাই। আমি পুরা 2-3 মাস বাসায় যাইনি, ছোট ভাইয়ের বাসায় ছিলাম।
আপনি কারণ কি বলছিলেন যে তারকে আপনি ডিভোর্স দিচ্ছেন? অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। শুধু একটা লাইন অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ইন হোয়াট সেন্স? বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে মানুষ। ছেলেটার কি ফিজিক্যাল ডিসেবিলিটি আছে? না, সাধারণত আমাদের সোসাইটিতে এই ধরনের কোশ্চেনটাই করা হয় ফার্স্ট। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ডিভোর্স দেবার জন্য ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ থেকে যে ধরনের কারণগুলো দেয়া আছে ওখানে ডিভোর্স পেপারে সাইন করার জন্য, যে আপনি যে কারণগুলোতে ছেলেকে ডিভোর্স দিতে পারেন, তার মধ্যে মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটিকে। মানে প্রথম দিকের ক্যাটাগরির মধ্যে প্রথম ফিজিক্যাল ডিসেবিলিটি বলতে আমি ফিজিক্যাল সেক্সুয়াল ডিসেবিলিটির কথা বলতেছি। এবং এটা কতটা লজ্জাজনক, ইনহিউম্যানিটিক, এই জিনিসগুলো একটু অনেক মান্ধাতার আমলের, ব্রিটিশ আমলের জিনিস। আমার মনে হয় এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনি যখন বললেন যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সমাজের 8-10 জন মানুষ চিন্তা করবে তার ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, কারণ আরো তখন আপনাদের বাচ্চা কাচ্চা কিছু হয় নাই। সো এটা একটা ব্যাপার। আবার যদি বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে থাকে তখন আবার এটা বিশ্বাস করতে চাইবে না। সো দুটোই কিন্তু খুব কন্ট্রাডিক্টরি। যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াই মানে যে ফিজিক্যালি সে অ্যাবল, এটাও প্রমাণ করে না। তো আলটিমেটলি কি বোঝাচ্ছিলেন আপনি আপনার ফ্যামিলিকে? শুধু একটাই ওয়ার্ড, ফিনান্সিয়াল যে প্রবলেম গুলো চলছিল। আপনার গায়ে হাত তুলতো? না, কখনো গায়ে হাত তুলিনি। বলেন তারপর 2 মাস আপনি ভাইয়ের বাসাতে। হ্যাঁ, তারপরে যাই হোক, এটা ভাইয়েরাই বলছে যে এরকম জীবনের সাথে তো বিয়ে করে ফেলছে। আব্বাকে বললো যে বিয়ে তো হয়ে গেছে, এখন কি করবেন? তখন কাবিননামা কিন্তু আমি দেখি নাই, আমার কাছে একটা ফটোকপি ছিল শুধু। ওকে। পরে আমি কাবিননামা যখন ভাইদের কাছে দিলাম যে আমার কাবিননামা, আমি বিয়ে করছি, তখন জীবনে মানে জিনিসটাকে এইভাবে সাজিয়েছে যে তারেকের সাথে বিয়ে হওয়ার আগেই জীবনের সাথে আমার বিয়ে হয়েছে। ডেটটা এইভাবে মানে সে ফেলে দিয়েছে। ওকে ওকে, নিজের মতো করে কারসাজি করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তখন আসলে এত কিছু চেকও করি না। আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। কিভাবে হলো না হলো আমার জানার দরকার নেই। 1 বছর পরে আব্বা আম্মাকে অনেক বুঝাতে অনেক নরমাল হয়েছে। তারপরে আমাকে বাসায় নিয়ে গেছে। এরপরে জীবনে ইয়া ছিল যে তুমি এখন কোথাও পড়াশোনা করতে পারবা না, কোথাও জব করতে পারবা না, বাসায় আসো, বাসায় থাকবা। ওকে। আমি তখন বাসায় থাকা শুরু করলাম। 1 বছর পরে সে ফিরলো। তখন বললো যে আমি ফিরবো, আমি তো কোথায় উঠবো, একটা বাসা তো নিতে হবে। তো তুমি একটা বাসা নাও, বাসা নিয়ে টাকা পয়সা যা লাগে আমি পাঠাচ্ছি, তুমি সব যা যা কিনতে হয় তুমি কিনে সংসার সাজাও, আমি এসে ওখানেই উঠবো। তখন আমি একটা বাসা নিলাম, সে এসে ওখানে উঠলো, আমিও তখন তার সাথে ওখানেই থাকলাম। পরে আব্বা বললো যে এইভাবে তো থাকা যাবে না, সামাজিকতা তো ব্যাপার আছে। তখন এদিকে আমার ভাইরা আমার বাবাকে ইনফ্লুয়েন্স করতে লাগলো যে আমাকে যেন মানে ত্যায্য করা হয় একদম। ত্যায্য কন্যা? হ্যাঁ, ছোট ভাই ভাবি এরা বোঝাতে লাগলো। ছোট ভাই ভাবি মানে ভাবি তো আপনাকে বোধহয়? হ্যাঁ, এই ভাবি পরে আবার এইগুলো ইয়া করছে আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। সি, এই ভাবি কিন্তু জীবনের সঙ্গে ফোন দিয়ে দিয়ে কথা বলার একটা সুযোগ করে দিয়েছে, এবং এই ভাবি এখন তার ফ্যামিলিকে ইন্সপায়ার করছে যে ওকে ত্যায্য কন্যা করে দাও। হিন্দি সিরিয়ালকেও হার মানিয়ে ফেলছে আর কি। যাই হোক, বলুন তারপর। আব্বা বলছে না, আমার মেয়ে, ভুল হইতেই পারে তার জীবনে একটা, কিন্তু তাকে তাই বলে আমি আমার লাইফ থেকে সরাই দিব, এটা তো ঠিক না। আর আমার ভাইদের একটা ইয়া ছিল, আমার প্রতি ক্লেশ ছিল যে আমি অ্যাডপ্টেড, আমাকে কেন আনা হলো। ওকে। জীবন তখন কোথায় যখন এই প্রবলেম গুলো হচ্ছে? তখন কি সিঙ্গাপুরে? না, বাংলাদেশে। তখন বাংলাদেশে। তো ওর কি অ্যাবিলিটি ছিল না আপনাকে নিয়ে যাওয়ার? হ্যাঁ, ও তো নিয়ে গেছে, বাসা ভাড়া করেছি আমরা ওখানে থাকছি। ওখানে তখন স্টে করছেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মানে যে টাকা পয়সা এনেছিল এগুলো বাসা ভাড়া এগুলো খরচ করতে মোটামুটি প্রায় শেষের দিকে। ওই সময়টাতে ওর ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ হওয়া বা দেখেছেন? তখনও দেখেন? ফ্যামিলির সম্পর্ক কিছুই জানি না তখন। তখন জীবন একটা দোকান নিল, তো বললো যে এখন আমার তো কিছু টাকা শর্ট, তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসো। তোমার কি মাথা খারাপ? যে প্রবলেম গুলার জন্য আমি তারেককে ছেড়ে আসলাম, সেই জিনিসগুলো এখন তুমি আমাকে করতে বলছো তোমার জন্য, আমি তোমার জীবনে বলবো না। এটা জীবনের সঙ্গে আপনার কথা হলো? বিয়ের কতদিন পরের ঘটনা? এটা 3-4 মাস পরে। এর মধ্যে আমার ফ্যামিলিও জীবনকে একসেপ্ট করলো। তখন আমাদের ছোট্ট একটা গেট টুগেদার হলো। তখন আমার আম্মা ব্যাপারটা মেনে নিল। তখন আমিও আমার বাসায় আসতাম, আব্বা আম্মাও মানে আমার বাসায় আসতো। মোটামুটি সব স্বাভাবিক হতে লাগলো আবার। ওকে। এরপরে টাকার কথাটা খালুকে বলে ফেলে যে খালু, আমি তো এখন দোকান নিচ্ছি, তো আমার তো কিছু টাকা শর্ট আছে, আপনি আমাকে 70,000 টাকা ম্যানেজ করে দেন। তখন খালু আর এই ব্যাপারে কিছু বলে নাই। পরবর্তীতে খালু আমাকে ফোন করে জানায় যে এরকম জীবন 70,000 টাকা চাচ্ছে। আমি কেন? দোকান নিবে। দোকান নিবে, তা আমরা কি করবো? আব্বা আম্মা কেন দিবে? ও দিবে, ও যেখান থেকে পারে দিবে, না দিতে পেলে না দিবে। তখন এটা নিয়ে জীবনের সাথে অনেক ঝগড়া ঝাঁটি হয় আমার, যে তুমি কেন টাকা চাচ্ছ, ওইটা তুমি বোঝার চেষ্টা করো। এটা যদি উত্তরের মধ্যে দোকানটা নেই তাহলে ফাইন্যান্সিয়াল ভাবে ভালোভাবে মানে গ্রো করতে পারবো, আর যদি অন্য কোথাও নেই তো মানে রিকভার করতে পারবো কিনা, সম্ভব আছে কিনা, এটা ঠিক বলতে পারছি না। তখন আমি আমার আব্বাকে জানালাম, তোমার বললাম যেহেতু অমুক জায়গায় দোকান নিতে চাই, জায়গাটা বেশ অড প্লেস। তারপর বললো যে আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, সেখানে আমার মেয়ে ওই জায়গায় দোকান নিয়ে ওইখানে টিন শেডের ঘরে কিভাবে থাকবে, আমি মানুষকে কি বলবো। আচ্ছা ঠিক আছে, 70,000 টাকা তো, তাহলে এটা আমাকে লেখাপড়া করে দিতে হবে, মানে স্ট্যাম্প পেপারে লেখা থাকবে যে 70,000 টাকা নিলাম, এটা আমি শোধ করে দিব। এটা আপনার বাবা বললো? হ্যাঁ। আপনার সেকেন্ড জামাই মানে জীবনকে বললো? ওকে। জীবন রাজি হলো, বললো যে ঠিক আছে বাবা, আপনি যেভাবে চান সেভাবেই হবে। এইভাবে 70,000 টাকা আব্বা দিল, ও দোকানটা স্টার্ট করলো।
আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিল আমাদের সংসার, দোকান। এর মধ্যে ও ভালো একটা দোকান পেয়ে গেল, সেখানেও আবার বেশ কিছু টাকা শর্ট, 1.5 লাখ টাকার মতো। ওকে। তখন ও বললো যে তা তুমি 1.5 লাখ টাকা ম্যানেজ করো। তারপরে আমি এখন 1.5 লাখ টাকা কোথায় পাবো এত টাকা? বলছে বাবাকে বলো, বাবাকে বাবা দিবে, আগের টাকা শোধ করে দিয়েছে। শোধ করে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা। আগের টাকা শোধ করে দিয়েছে। বাবাকে বললো 1.5 লাখ টাকা দিতে, আমি এটা শোধ করে দিব আস্তে আস্তে। ওকে। তো বললাম যে ঠিক আছে। আব্বাকে বললাম, তা আব্বা বললো যে এই মুহূর্তে তো এত টাকা নাই। তখন আমার ভাই বেশ ভালো জব করে, বেশ ভালো টাকা বেতন পায়। তখন আব্বা বললো যে তুমি তোমার ভাইয়ের কাছে যাইতে পারো। তো বললো যে কিন্তু এইভাবে চাওয়া যাবে না, আমার কিছু বিয়ের গহনা ছিল, সেটা আমার ভাইয়ের কাছে আমি বন্ধক রাখলাম। এরপর বন্ধক রাখার পর টাকাগুলো এনে ওকে দিলাম, বেশ আবার ভালোভাবে দোকানটা চলতে লাগলো। আমাদের বিয়ের বয়স তখন 5 বছর। আমার কোনো মানে জীবনের সাথে বিয়ের 5 বছর অতিবাহিত হয়েছে। হ্যাঁ। এবং আপনাদের তখন কোনো বেবি নেই? না, বেবি নেই। বেবি নেই মানে কি আপনারা নিচ্ছিলেন না নাকি? কোনো না, হচ্ছিল না। আপনারা ডাক্তারের কাছে গিয়েছেন সেই সময়টাতে? ও কোনো ডাক্তার দেখাতো না এবং ও কখনোই আমাকে ডাক্তারের কাছে নিতও না। ওকে, ফাইন। আমরা আরেকটা বিরতি নেব। জীবন বহতা নদীর মতো, কখনো সেটা শুকিয়ে যায়, কখনো সেটা ভরা নদী। যে কথাটি বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসলে কোনোভাবেই আপনি অনুমান করতে পারবেন না যে কালকে আপনার জন্য কি ঘটনা অপেক্ষা করছে। আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজ থেকে 5 বছর পরে এখানে থাকবো, ওটা করব, এটা করব। এটা বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন, কিন্তু উপরওয়ালা সবকিছুই হয়তোবা নির্ধারণ করে রাখেন আমাদের জন্য, এবং যে কারণেই অনেক সময় চিন্তা মতো অনেক কিছু হয় না। এখানেই হয়তোবা ভালো স্ট্যাবল হলে ভালোভাবেই মেনে নেওয়া যেত যে 5 বছর যেহেতু সুখে আছে, তাহলে সামনের জীবনটাও সুখে শান্তিতে থাকুক, ভুল যা হয়েছে অতীতে সবকিছু ভুলে এগিয়ে যাক। মানুষ তো একটাই মাত্র জীবন, কিন্তু আসলেই তা কি হয়? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব মাত্র। সত্যজিৎ রায়ের জন্ম 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তার পূর্ব জন্মের ভিটা ছিল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। তিনি 20 শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার একজন হিসেবে বিবেচিত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1955 বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক ও চিত্রকর। তিনি ছোট গল্প ও উপন্যাসও রচনা করেছেন। তার দৃষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা ও প্রফেসর শঙ্কু। 1992 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।